ভাবুন, আমেরিকা আর দক্ষিণ কোরিয়ার বিশাল সামরিক মহড়া শুরু হবার ঠিক কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সমুদ্রের দিকে একটা ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দিল। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই আরেকটা মিসাইল পরীক্ষা, নাকি কিম জং উনের বার্তা আরও অনেক বড়? কারণ এই উৎক্ষেপণের সময়টা একেবারেই সাধারণ নয়। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বার্ষিক যে সামরিক মহড়া সেটা শুরু হচ্ছে 17ই আগস্ট থেকে, আর তার মাত্র কয়েকদিন আগে উত্তর কোরিয়া আবার মিসাইল ছুড়ল। আরও চমকপ্রদ বিষয় হলো, মাত্র 6 দিনের মধ্যে একই এলাকা থেকে এটা দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা। অর্থাৎ প্রশ্নটা এখন শুধু উত্তর কোরিয়া মিসাইল ছুড়ল কেন নয়, আসল প্রশ্ন, কিম জং উনকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মহড়া শুরুর আগেই সতর্ক করে দিলেন, নাকি এর পেছনে রয়েছে আরও বড় সামরিক হিসেব? আর এই উত্তেজনা যদি বাড়তে থাকে, তাহলে কোরীয় উপদ্বীপ কি আবার এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছে যেখানে একটা ছোট মিসাইল পরীক্ষা বড় সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে? চলুন পুরো বিষয়টা একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক। বুধবার 12ই আগস্ট ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে একটা ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় 6টার দিকে উৎক্ষেপণটা করা হয়। মিসাইলটা 700 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপ এবং জাপানের মাঝের জলসীমায় গিয়েও পড়ে। জাপানও উৎক্ষেপণটা শনাক্ত করে জানায়, মিসাইলটা জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড এর বাইরে গিয়ে পড়ছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মিসাইলটা জাপানের ভূখণ্ডে আঘাত করেনি, কোনো ক্ষয়ক্ষতির খবরও নেই। কিন্তু উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল বিষয়, কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ নিষিদ্ধ করা হয়েছে। আর এবার আসছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সময়। এই মিসাইল উৎক্ষেপণের মাত্র 5 দিন পর 17ই আগস্ট থেকে শুরু হচ্ছে উইলচিফ ফ্রিডম শিল্ড বা ইউএফএস মহড়া। চলবে 17ই আগস্ট পর্যন্ত। এই মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় 18,000 সেনা অংশ নেবার কথা এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েন প্রায় 28,500 আমেরিকার সেনার উপস্থিতিও এই বৃহত্তর যৌথ প্রতিরক্ষা কাঠামোর অংশ। এখন আপনি যদি উত্তর কোরিয়ার জায়গায় নিজেকে কল্পনা করেন, তাহলে ছবিটা অন্যরকম। আপনার সীমান্তের কাছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বিশাল সামরিক মহড়া চলছে। সেখানে সৈন্য, কমান্ড সিস্টেম, বিভিন্ন সামরিক সিনারিও, প্রযুক্তি সব কিছুর অনুশীলন হবে। আর আপনি জানেন এই মহড়া প্রতি বছর হয়। তখন আপনি কি করবেন? উত্তর কোরিয়ার উত্তরটা প্রায় প্রতিবারই একই, মিসাইল পরীক্ষা, সামরিক হুঁশিয়ারি এবং কড়া ভাষায় প্রতিবাদ। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই আমেরিকা দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে ইনভেনশন রিহার্সাল অর্থাৎ উত্তর কোরিয়ার হামলার মহড়া হিসেবে দেখে। অন্যদিকে ওয়াশিংটন এবং সিওলের বক্তব্য সম্পূর্ণ উল্টো। তাদের দাবি, এগুলো ডিফেন্সিভ এক্সারসাইজ, অর্থাৎ উত্তর কোরিয়া আক্রমণ করলে কিভাবে প্রতিরোধ করা হবে তার প্রস্তুতি। এখানেই কোরীয় উপদ্বীপের সব থেকে বড় সমস্যা। এক পক্ষ বলছে আমরা আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছি, অন্য পক্ষ বলছে তোমরা আমাদের আক্রমণের প্রস্তুতি নিচ্ছ। আর দুপক্ষই নিজেদের নিরাপত্তা যুক্তি দিয়ে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, ফলে তৈরি হচ্ছে একটা ভিসিয়াস সাইকেল। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া মহড়া করে নিজেদের নিরাপত্তা বাড়াতে চাইছে। উত্তর কোরিয়া যেটা হুমকি হিসেবে দেখছে এবং মিসাইল ছুটছে, উত্তর কোরিয়ার মিসাইল দেখে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া আরও বেশি প্রস্তুতি নিচ্ছে। আর সেই প্রস্তুতি আবার উত্তর কোরিয়ার কাছে আরও বড় হুমকি হয়ে উঠছে। এই চক্রটাই আসলে কোরীয় উপদ্বীপের সব থেকে বিপজ্জনক বাস্তবতা। এখন প্রশ্ন হলো, এই মিসাইল কি সত্যিই শুধু মহড়ার প্রতিবাদ? বিশেষজ্ঞদের মতে আংশিকভাবে সম্ভবত তাই। ব্রুকিংস ইনস্টিটিউটের অ্যান্ড্রিউ ইও বলছেন, আমেরিকা দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার সময় বা আশপাশে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা করা নতুন কিছু নয়। গত 2 দশকে এই ধরনের টাইমিং বারবার দেখা গিয়েছে। তবে একই সঙ্গে তিনি মনে করেন, মিসাইল পরীক্ষা শুধু রাজনৈতিক বার্তা নয়, এটা উত্তর কোরিয়ার অস্ত্র প্রযুক্তি পরীক্ষা ও উন্নত করারও অংশ। অর্থাৎ একটা মিসাইল 2 ধরনের কাজ, একদিকে টেকনোলজি টেস্ট, অন্যদিকে পলিটিক্যাল সিগন্যাল। এটাই উত্তর কোরিয়ার কৌশলের গুরুত্বপূর্ণ দিক, কারণ একটা মিসাইল ছুড়ে কিম জং উন একই সঙ্গে 3টে বার্তা দিতে পারেন। প্রথমত, আমাদের অস্ত্র প্রোগ্রাম চলছে, দ্বিতীয়ত, আমরা তোমাদের সামরিক মহড়া লক্ষ্য করছি, আর তৃতীয়ত, তোমরা যত বেশি সামরিক প্রস্তুতি নেবে আমরাও তত বেশি পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারি। আর এখানেই এই মিসাইলের আসল গুরুত্ব। এটা শুধু আকাশে উড়ে গিয়ে সমুদ্রে পড়া একটা অস্ত্র নয়, এটা একটা রাজনৈতিক মেসেজ। আর লক্ষ্য করুন, মাত্র 6 দিন আগে 6ই আগস্ট উত্তর কোরিয়া
একই ওনসান এলাকা থেকে আরেকটা ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল বলে দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও জাপান জানিয়েছিল। উত্তর কোরিয়ার সেই উৎক্ষেপণেরও তাৎক্ষণিক সরকারি ব্যাখ্যা দেয়নি। এবারও পিয়ংইয়ং মিসাইল উৎক্ষেপণ নিয়ে দ্রুত কোনো সরকারি মন্তব্য করেনি। এটাও কম গুরুত্বপূর্ণ নয়, কারণ উত্তর কোরিয়া অনেক সময় শুধু মিসাইল ছুঁড়েই থেমে থাকে না, তারা সেই পরীক্ষাকে নিজেদের রাষ্ট্রীয় প্রচারের অংশ করে তোলে। কিন্তু এবার অন্তত প্রাথমিক পর্যায়ে কোনো বড় সরকারি ঘোষণা না করায় বিশেষজ্ঞদের সামনে আরও একটা প্রশ্ন, এটা কি রুটিন ওয়েপন টেস্ট নাকি ইচ্ছাকৃতভাবে সীমিত বার্তা পাঠানোর চেষ্টা? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবে একটা বিষয় পরিষ্কার, উত্তর কোরিয়ার মিসাইল প্রোগ্রাম থেমে নেই। দক্ষিণ কোরিয়ার হিসেব অনুযায়ী এই উৎক্ষেপণ চলতি বছরে উত্তর কোরিয়ার 11তম সাসপেক্টেড ব্যালিস্টিক মিসাইল টেস্ট, অর্থাৎ নিয়মিত পরীক্ষা চলছে। আর প্রতিটা পরীক্ষার মাধ্যমে কিমের সামরিক বাহিনী শুধু রাজনৈতিক বার্তা দিচ্ছে না, নিজেদের প্রযুক্তিও যাচাই করছে। এখানে একটা বিষয় বুঝতে হবে, মিসাইল পরীক্ষা মানে উত্তর কোরিয়া যুদ্ধ শুরু করতে যাচ্ছে এমনটা নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণকে দেখেই যদি ধরে নেওয়া হয় যে এবার যুদ্ধ শুরু, তাহলে বাস্তব পরিস্থিতি ভুলভাবে বোঝা হবে। বিশেষজ্ঞরা বরং বলছেন এসব পরীক্ষার একটা পারফরমেটিভ দিকও আছে, অর্থাৎ নিজের শক্তি প্রদর্শন করা, প্রতিপক্ষকে বার্তা দেওয়া এবং নিজের দেশের সামরিক সক্ষমতা তুলে ধরা। কিন্তু তার মানে এই নয় যে ঝুঁকি নেই, বরং ঝুঁকি অন্য জায়গায়। যখন দুপক্ষই বারবার সামরিক শক্তি প্রদর্শন করতে থাকে, তখন ভুল হিসেবের সম্ভাবনা বাড়ে। একটা ভুল র্যাডার ইন্টারপ্রিটেশন, একটা ভুল সামরিক ম্যানিওভ, একটা ড্রোন ইনসিডেন্ট বা কোনো মিসাইল টেস্টের ভুল প্রতিক্রিয়া, এসব থেকে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হতে পারে। আবার কোরীয় উপদ্বীপে এই ঝুঁকি আরও বেশি, কারণ উত্তর কোরিয়ার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। এবার আসুন উলছে ফ্রিডম শিল্ডের দিকে। এই মহড়া শুধু সৈন্যদের মাঠে নামিয়ে যুদ্ধের রিহার্সাল নয়, এবারের প্রশিক্ষণে আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত বাস্তবতার ওপরও জোর দেওয়া হচ্ছে। ড্রোন ওয়ারফেয়ার, সাইবার অপারেশনস, ইলেকট্রনিক অ্যাটাকস, জিপিএস ইন্টারফেয়ারেন্সের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কেন? কারণ গত কয়েক বছরে যুদ্ধের ধরন বদলে গেছে। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে ড্রোন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। সাইবার অ্যাটাক সামরিক সংঘাতের অংশ এখন। জিপিএস জ্যামিং যুদ্ধক্ষেত্রে কমিউনিকেশন এবং নেভিগেশনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াও শুধু পুরনো ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না, তারা ভাবছে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাত হলে সেটা হয়তো মিসাইল, ড্রোন, সাইবার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব কিছুর মিশ্রণ হতে পারে। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।